একজন বীর মুক্তিযোদ্ধা যিনি জীবিকার তাগিদে ভ্যানে করে পণ্য হকারি করছেন। এই মানুষটি ১৯৭১ সালে ২ নম্বর সেক্টরে পাকিস্তানি হানাদার বাহিনীর সম্মুখে দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন। কিন্তু আজ ভাগ্যের নির্মম পরিহাস তাকে হকারি করতে বাধ্য করেছে। বয়স ৯০ পেরিয়েছে, তবুও এখনও কঠোর পরিশ্রম করে জীবিকা অতিবাহিত করছেন। নেই কোনো নিজের প্রতি অভিযোগ, নেই কোনো ক্লান্তি, শুধু মুখ বুজে সহ্য করে সামনে এগোচ্ছেন। ৭১ সালে ২ নম্বর সেক্টরে ক্যাপ্টেন হায়দর এলাকার লোক। আমি কাশপুর, মুরাপাড়া, সোনারগাঁ, নাঙ্গলবাং এই সমস্ত এলাকায় আমি নেতৃত্ব দিয়েছি। সকাল থেকে যতটুকু সম্ভব ততটুকু সময় ভ্যানে করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন, আর এতটুকুই চলে তার সংসার। আমি হালাল উপার্জন করি, 2 পয়সা আয় করি, 2 পয়সা হালালি ব্যবসা করি, এই পর্যন্ত আমি জানি। আমি কোনো ভেজাল দিয়ে কাজ করি না, আর ভেজালে মালও বিক্রি করি না। দৈনিক এই যা হয় ওই দিয়ে সংসার চালাই। নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এহসান আলী খান। সহজ সরল, ন্যায়নিষ্ঠাবান আর সততার প্রতীক এই মানুষটি। যুদ্ধ করেছি বাংলাদেশকে মুক্ত করার জন্য, বা বাংলার পাক হানাদারের বাইরে থেকে বাঙালিকে বাঁচাবার জন্য যুদ্ধ করছি। তারপরে আপনার স্বাধীনতা হলো, স্বাধীনতার পরে বহুত কষ্ট করছি, রিক্সা চালাইছি, অমুক করছি, সমুক করছি, তা বলার মতো না। শেষ বয়সে ফেরি করে ভাত খাই। জীবনে কখনো অন্যায় বা অবৈধ কাজে জড়াননি, কারোর কাছে হাতও পাতেননি। অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় সংকল্প তাকে আত্মনির্ভরশীল করেছে। বীর মুক্তিযোদ্ধা হওয়ার পরও তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন। এটা তো আমাদের পক্ষে খারাপ লাগে, যদি একজন মুক্তিযোদ্ধা থাকে সবার উপরে, ঠিক আছে, তা আমাদের পক্ষে খুব খারাপ লাগে। উনি যে ফেরি করতে আসছে, উনি খুব ভালো লোক, আমাদের খুব মুরব্বী, আমরা সবাই সম্মান করি, উনিও আমাদের সম্মান করে। মুক্তিযুদ্ধের পর অনেকে এগিয়ে গেলেও অর্থনৈতিকভাবে এহসান আলী খান অনেক পিছিয়ে। সবসময় সততা ও নিষ্ঠাকে প্রাধান্য দেওয়া তার মূল নীতি। আমি জীবনে কারোর কাছে 1 টাকা খাই না, তা তো বিভিন্ন কাজে পয়সা উপার্জন করছে, আমি ওই পথে যাই না। আর যার বিনিময়ে 90 বছর বয়সেও আমি চলে ফিরে যেতে পারি, এর চেয়ে বড় সম্পদ আমার কিছুই দরকার না। একটা জিনিস আমার বাবা বলে গেছে, যতদিন ভিতরে খানাটা হালাল খাবা ততদিন হাঁটতে চলে যাবা, অসৎ করলে খাবার খাবা, অন্যায়ভাবে কিছু করবা তো আটা চলা বন্ধ হয়ে যাবে। এই কথা বাবা আমার বলে গেছে। অনেক না বলা কথাও বুকে রেখে এগিয়ে যাচ্ছেন। কখনো ক্ষমতার অপব্যবহার করেননি। এলাকার মানুষ তাকে সম্মান ও ভালোবাসায় ভরিয়ে রেখেছে। ইনশাল্লাহ সম্মান সবাই করে, ছোট বড় সবাই এখন পর্যন্ত সম্মানের ভিতরে আসি। আমার কোনোখানে গেলে অসম্মান করার কাজ আমি করি না, করতে হয় না। এই যে বাজারে আসি যাই, কোটি কোটি টাকার মালিক সালাম আলী পায় না সারাদিন একটা, আর আল্লাহর আমার আই চাইতে না হলেও 50টা সালাম পাই। হ্যাঁ, এর চাইতে আর কী চাই দুনিয়ায়? সালাম দেওয়ার অর্থ হলো তোমার আল্লাহ রহমত নাজিল হোক, এই দোয়াটা যে পাই এইটাই তো সবচেয়ে বড়। আর তিনি অর্থের লোভে আক্রান্ত নন, মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গসিরি ইউনিয়নের বিহারীপুর গ্রামে। তার একটি সন্তান, যিনি শহরে দিনমজুরির কাজ করে জীবনযাপন করেন। গ্রামের বাড়িতে থাকেন এহসান আলী ও তার স্ত্রী। ওষুধ মাসে 3000 টাকার ওষুধ লাগে, দৈনিক 5 প্রকার। আল্লাহ 30 দিন একদিন বাদ গেলে পরে অসুস্থ হয়ে পড়া লাগে। সরকার কি খোঁজ নেয় না এখন? না, কোনো সরকার খোঁজ নেয় না, আমি বা কোনোখানে আবেদনও করি না এখন পর্যন্ত সাহায্যের জন্য। আমি ওই জন্য নাই, আমি আল্লাহর উপর ভরসা করে থাকি। আল্লাহ যদি ভালো রাখে তাই ভালো থাকবো, নেন না। যুগের পর যুগ তারা ভাড়া বাসায় বসবাস করেছেন। সম্প্রতি মুক্তিযোদ্ধা লোনে একটি ঘর বানালেও তা সম্পূর্ণ করতে পারেনি। সংসদে দেওয়া ভাতা বেশিরভাগ অংশই লোন পরিশোধ করে চলে যায়, তাই এখন জীবনযাপন অতি কষ্টকর। ভাতা টাকা যা পাই তাতে আমি কিছু লোন করে ঘর করছি, সরকারিভাবে তো ঘর পাই না পাওয়ার কারণে আমি লোন করে ঘরটু করছি। করার পরে ঘরে থাকি আর লোন পরিশোধ টানতে আসি। এখন যা পাই লোন কাটিয়া, তাতে আমার সংসার চালান খুবই কষ্ট, এই জন্য আমি ফেরি করি। এহসান আলী প্রতিদিন 2 থেকে 3 কিলোমিটার কাদা রাস্তা পার করে বাড়ি ফিরেন। রাস্তাটির খারাপ অবস্থার কারণে অসুস্থ হলে হাসপাতাল পৌঁছানো ঝুঁকিপূর্ণ। রাস্তার কথা বললে কি বলবো, রাস্তা আমাদের দেশে যে মেম্বার চেয়ারম্যান এরা গুরুত্ব দেয় না কোনো কাজে। এই পর্যন্ত অন পর্যন্ত শেষ, আর কোনো খবর থাকে না। খাবারও সীমিত, 2 মুঠো ভাত ও সামান্য ডাল দিয়ে দিন চালাতে হয়। সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যানে করে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে চলে তার সংসার। চলার মতো কোনো টপিক আমার নাই, অন্য তো কোনো সম্পত্তি নাই। এই ভাতা টাকা যা পাই তা তো কাটতেছি, যে পাই খুবই কম, সামান্য। এখন সংসার চালাই চলে ফেরি করতে বাধ্য হয়। সারাদিনের পরিশ্রমের পর সামান্য বিস্কুট ও চা দিয়েই দুপুর পার হয়। আল্লাহ যেভাবে রাখে আল্লাহর কাছে শুকর আদায় করি, যত কষ্টই হোক শুকর আদায় করি।
অসুখ হইলে মাসে জিজ্ঞাসা করলে বলে না যে এটা আপনার না ভাই আমার অমুক হয়েছে সমুক হয়েছে কয়েকবার দেখায় আমি বলি না আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে। অসুখ হইলেও এই কথাটাই বলি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে। হ্যাঁ, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে চলি। সরকারি সহযোগিতার জন্য বিভিন্ন সময় আবেদন করেছেন, কিন্তু কোনো ফল পায়নি। সরকারি দোকান পাওয়ার কথা থাকলেও তা এখনও দেননি। তবুও তিনি আশা হারাননি, এখন শুধু বেঁচে থাকার জন্য সংগ্রাম করছেন। একটা দোকানের জন্য আবেদন করছি 2022 সালে, 22, 23, 24 এই 4 বছর দৌড়েছি এসিলেন্ট অফিসে। এর ভিতরে হবে 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 করতে করতে এইটা লাগবে সেইটা লাগবে এইটা লাগবে সেইটা লাগবে সব গুছাই দিছি। শেষ পর্যন্ত কোর্ট ফি পর্যন্ত বুঝাই দিছি। হ্যাঁ, ই করিয়া কই কোনো কাজ একটু খবরই নেই। অর্থ হলো কি কুত্তারে গোস্ত খাওয়ান লাগবে, আর বাংলা কথা কই তাছাড়া হবে না। কুকুরের যদি গোস্ত দেয় তাই বহে পিছিয়ে পিছিয়ে হাঁটে, আর নাইলে আমি কুত্তারে গোস্ত খাই, আমি নিজেও খাই নাই আর খাওয়াইতেও রাজি না কেউ। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এহসান আলী শুধু দেশের গর্ব নয়, তিনি আমাদের দেশের অমূল্য সম্পদ। এই মানুষটি 71-এর মহানায়ক, যে দেশে মানুষের শান্তি ও স্বাধীনতার জন্য জীবন বাজি রেখেছিল, আজও আমাদের চোখের সামনেই দুমুঠো ভাতের জন্য সংগ্রাম করছে। আমি ট্রেনিং প্রাপ্ত আগের থেকেই, আমি 7টা ট্রেনিংয়ের লোক, আমি পুলিশের লোক ছিলাম। আমার বর্তমান গেজেটও পুলিশে 221-এ চার্জ দিলেই বাইরে যাবে কম্পিউটারে যাবিকে। হ্যাঁ, পাক বাহিনী যে কত মারছি সেটা আমার বলার মতো না, কারণ সবাই তো এক লগে ফায়ারিং করছি, যে কটা আমারটা বাদ যায় কটা মারছে, তাই আমার গোনা বাঁচানো এগুলো কোনো ই নাই। তিনি চাই না কোনো অর্থ, বাড়ি বা গাড়ি, শুধু মানুষের ভালোবাসা আর সম্মান। 5 ওয়াক্ত নামাজেও কখনো পিছিয়ে নেই। এটা যদি সরকার একটু সহযোগিতা করতো আরও, তাহলে আমার মনে হয় একটু ভালো থাকতে পারতাম। কখনো কারোর কাছে হাত পেতেছেন? না, আমি জীবনে কারো কাছে হাত পাতি নাই। অসুখ বসুখ যা হয় ওই নিজে 2 টাকা থাকে 2 টাকা দিয়া আমি কারো কাছে হাত পাতি, সরকারকে কারো কোনো সাহায্য চাই না আজ পর্যন্ত। প্রতিদিন 150 থেকে 200 টাকা, কখনো 300 টাকা আয় করে চলে সংসার। এই বীর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন জীবন কতটা সংগ্রাম হতে পারে। এই বয়সে সবাই যখন বিশ্রামে, তিনি কাঠভাঙা পরিশ্রম করে যাচ্ছেন। এহসান আলী শুধু আমাদের দেশের গর্ব নন, তিনি আমাদের আপনজন, আমাদের ইতিহাসের অমূল্য। আমাদের সকলের উচিত এই বীর মুক্তিযোদ্ধার পাশে এগিয়ে আসা, তার সম্মান এবং পাশে দাঁড়ানো। আপনার বয়স কত? আমার বয়স 90 বছর। আপনি যখন যুদ্ধ করেন আপনার বয়স তখন কত ছিল? 35 বছর বয়স ছিল। তখন আমার সব কিছু মনে আসছিল, আমি তো আগেই ট্রেনিং প্রাপ্ত, কাজেই আমার কোনোখানে কার কাছে চাইতে হয় নাই। অস্ত্র পাইছি, যুদ্ধে নামে গেছি। পাক হানাদার দেশ থেকে পাক হানাদার বাহিনী মুক্ত করার জন্য দেশে যুদ্ধ করছি। ব্যক্তিগত আমার কোনো স্বাধীনতা ছিল না, ছিল কি যে দেশ ভালো থাকুক, দেশের জনগণ মুক্ত থাকুক, এই জন্য যুদ্ধ করছি। কিভাবে চলছে সংসারটা, কি এতে চলছে কিনা? এতে পুরো চলে না, তবুও কষ্ট করে চালাইতে হয়। যান কখন, আসেন কখন? সকাল থেকে রাত পর্যন্ত এভাবে চলে? রাত পর্যন্ত করি না, হয়তো 2টা 1টা এই পর্যন্ত করি। সকাল থেকে শরীরে কুলাল তো লাগবে, কারণ শারীরিক অবস্থাটা এখন 90 বছর বয়সে যে হাঁটাচলা করি আল্লাহর কাছে শুকুর। হ্যাঁ, তবু যেটু করি শরীরটাও থাকে ভালো, আর নিজের 2 পয়সা আয়ও হয়। প্রতিদিন কয় ঘন্টা করে পরিশ্রম করেন? 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা। হ্যাঁ, এরপরে পারি না, শরীরে কুলায় না। এতে যা হয় তা দিয়ে চলে? হ্যাঁ, তাই দিয়ে চলি। তা আল্লাহ জানে, আমি বলতে পারবো না বাবা। হ্যাঁ, এখন কোন সময় কি হয়ে যায় তাও বলতে পারি না, কারণ এখন তো গ্যারান্টি নেই কিছু। শরীর কি ভালো আছে? আছে মোটামুটি, বেশি ভালো বলা যায় না, আবার খারাপ বলতে হয় না, আল্লাহ যা রাখছে শুকুর। ওষুধ খেতে হয় কিনা? ওষুধ খাইতে হয়, ডেলি খাইতে হয় 5 পর্যায়ের ঔষধ, মাসে 2-3 হাজার টাকার ওষুধ লাগে, দৈনিক খাইতে হয়। সমস্যা স্ট্রোকের মতো করছিল আর কি। হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিলাম রহমগঞ্জে বইয়া, ওই ডাক্তারের শেষ পর্যন্ত বাঘরণ্য না নিয়ে বরিশাল নিতে বাধ্য হয়েছে। অ্যাম্বুলেন্স করে নিয়ে চিকিৎসা করাইছে, প্রাইভেট ডাক্তার দিয়েও করাইছে, ভাইগনার বাড়ি পোলায়। তারপরে আল্লাহ মোটামুটি সুস্থ রাখছে। দিনগুলোর কথা মনে করলে রাত্রে ঘুম বন্ধ হয়ে যায় এখনও। 25শে মার্চ রাত্রের যে ঘটনা ঘটছে ঢাকায়, আমি তো ঢাকায় ছিলাম, কারণ ওই 26শে মার্চ ভোরবেলা আমি দৈনিক ইত্তেফাকের মোড়ে দাঁড়ানো ছিলাম, যখন এই গভর্নর হাউসের পশ্চিম সাইড থেকে মেশিন জিপের উপরে মেশিন গান ফিট করে এবং ফায়ারিং করতে করতে আসে, তখন আমি ওই অভিশাপ সিনেমা হলটা তখন কমপ্লিট হয় নাই, ওই অলটপকে ভিতরে পড়িয়ে দৌড়াইতে কয়েকটা বাড়িতে ঢুকতেছিলাম, কিন্তু কোনো বাড়িতে ঢুকতে পারি না, গেট বন্ধ। তারপর উঠলাম দিয়া রেল লাইনে দৌড়াইয়া, তারপরে আমি দয়াগঞ্জ মিঠাজিবাগ যাই আশ্রয় নিলাম। আঘাত লাগবার মতো পজিশনে কয়েকবার পড়ছি, আল্লাহর রহমতে হয় নাই। আমরা তো ট্রেনিং প্রাপ্ত ছিলাম, কোন সময় কোনখানে দাঁড়ালে কি হবে না হবে এটা আমাকে ট্রেনিং দেওয়া আছে আগেরই। হ্যাঁ,
কী করবো, করার উপায় নেই তো, চলতে তো হইবে, খাইতে তো হইবে, বাচ্চা থাকলে খাওয়া লাগবে, ঔষধ খাওয়া লাগবে। বই পুস্তক, হাদিস কোরআন, নামাজ শিক্ষা, অজিবা সেপারা, কোরআন শরীফ, বিভিন্ন পথ আছে। তারপরে ঔষধ আছে, উকুন ঔষধ, দাউরের ঔষধ, পিঁপড়ের ঔষধ, হাঁসপুরির ঔষধ, দাঁতের মাজন, তারপরে কানে ব্যথার ঔষধ, দাঁতে ব্যথার ঔষধ, বিভিন্ন কায়দায় আডু ব্যথা, মাজা ব্যথা, ঘাড়ে ব্যথার ঔষধ, এই সমস্ত বিভিন্ন পরের ঔষধ দিয়া এই বেচা কিনা করি। না, লজ্জার কোনো কারণ নেই। আমি মানুষের খেদমত করি বা নিজেরও উপকার হয়। আচ্ছা আচ্ছা। আমি যে সমস্ত জিনিস বিক্রি করি এটা অল্প পয়সায় অনেক রোগী ভালো হয়, অনেক সুবিধা হয় দেখি আমি এই ফেরিটু করি মানুষের খেদমত করার জন্যে। হাজার মানুষ হাজার বলবে, এটা আমার কোনো ব্যাপার না। আবার মানুষের উপকারও হয়, আমার চাইতে মানুষের উপকার বেশি হয়। কারণ কারণ ওই যে বিভিন্ন জিনিসগুলো বেশি। আপনার একটা দাঁতের ব্যথা হয়েছে, আপনি ডাক্তারের কাছে গেলে আগে পরীক্ষা নিরীক্ষা অমুক সমুক করে দেবে, আমি 20 টাকার ঔষধ দিই। হ্যাঁ, দেওয়ার সাথে সাথে ব্যথাটা বন্ধ হয়ে যায়। আবার অনেক কানে করে উঠবে গেলে ডাক্তার পর্যন্ত দেখানো লাগে, বরিশাল যাওয়া লাগে, ওই কানের ঔষধ দেই। হ্যাঁ, 20-30 টাকা নেই, লগে লগে ব্যথাটা কমিয়ে যায়। এইগুলো মানুষের উপকার না, এইটা করি। আচ্ছা আচ্ছা। এই জন্যই মানুষকে ভালো জানি। মুরগির ঔষধ অনেকে ঔষধ খাওয়ায়, হ্যাঁ, লাইন ধরে মরতে থাকে, আমি ঔষধ বেশি। এই কোম্পানির ওষুধ বাখার মধ্যে কেউ বেছে না, আমি ছাড়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দাঁতের মুরগি আল্লাহর রহমতে যদি ঠিক নিয়ম মতো খাওয়াইতে পারে তাই মুরগিগুলো ইনশাল্লাহ সুস্থই থাকবে। আচ্ছা আচ্ছা। আবার এই দাঁতের গোড়ায় অনেকে রক্ত পড়ে, হ্যাঁ, দাঁতের গোড়া ফুললে ওঠে, দাঁত ছিঁচি করে, মুখে দুর্গন্ধ, সেই জন্য মাজন আছে আমার কাছে, মাজনটা বেশি। মুক্তিযুদ্ধের আনন্দ তো দেয় নেই, বর্তমানে কাজ করি, ভাত খাই, আর আনন্দ কী।